সো ইদানিং আমার ফেসবুক বা ইউটিউবে সবথেকে বেশি আমি যে মেসেজটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভাই আমার ভিসা রিফিউজ হয়ে গেছে। সো এটা একটা অ্যালার্মিং ইস্যু যে বাংলাদেশ থেকে এখন অনেকেরই ভিসা রিফিউজাল আসছে। সো ভাবলাম যে এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাই। যদিও আমি কোনো মাইগ্রেশন এজেন্ট না, অর্থাৎ আমার লিগালি সেই রাইটটা নেই যে আমি এই টপিকে কোনো অ্যাডভাইস দিব কাউকে। বাট তারপরে যেহেতু ফেসবুক বা ইউটিউবের থ্রুতে আমার অনেক স্টুডেন্টের সাথেই কথা হচ্ছে, তো ভাবলাম যে এই টপিকটা নিয়ে যদি একটা ভিডিও বানাই তাহলে হয়তো অনেকেরই উপকার হবে। সো এটা সত্য যে বাংলাদেশ এখন লেভেল 3 কান্ট্রি। এর অর্থ হচ্ছে যে আপনার ভিসা পাওয়ার চান্সটা এখন কিছুটা কম, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলো এখন তারা খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। যদি কোনো ফেক ডকুমেন্টস আপনি প্রোভাইড করেন তাহলে অবশ্যই যে আপনার ভিসা পাওয়ার চান্সটা আর অনেক কমে যাবে। এবং তারপরের বিষয়টা হচ্ছে যে এখন আমরা যদি রিসেন্ট ডাটা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে এখন আসলে অনেকেরই ভিসা রিফিউজাল আসছে। এবং আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ভিসার যে সাকসেস রেট সেটা ছিল 90%-এর উপরে, অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলেই মোটামুটি ভিসা হয়ে যাচ্ছিল। কিন্তু সেই চিত্রটা এখন কিন্তু সম্পূর্ণ বিপরীত। এখন যদিও এটার কোনো আসলে স্পেসিফিক কোনো নাম্বার নেই অথবা কোনো ওয়েবসাইটে লেখা নেই যে ভিসা সাকসেস রেট কত, বাট তারপরও ডাটা অ্যানালিসিস করলে দেখা যাবে এখন ভিসা সাকসেস রেট অ্যারাউন্ড 50%। সো এটা একটা হচ্ছে অ্যালার্মিং ইস্যু। এবং আমাদের ফাইল প্রসেস করার ক্ষেত্রে এই জিনিসটাকে অবশ্যই মাথায় রেখে এখন আমাদের প্রসেস করতে হবে। সো এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু ছোট ছোট বিষয় যেগুলো আপনারা যদি আসলে খেয়াল রাখতে পারেন তাহলে হয়তো আপনাদের ভিসা প্রসেস করার যে জার্নিটা সেটা আরও ইজি হবে এবং আপনাদের ভিসা পাওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যাবে। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং আমি যে স্টুডেন্টদের সাথে কথা বলছি তাদের স্টোরিগুলো শুনে আমি যেটা জানতে পারছি সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো প্রথমে বলে নিতে চাচ্ছি যে লেভেল 3 হওয়ার কারণে ভিসা পাওয়ার চান্সটা কিছুটা কমে গেলেও এখনও কিন্তু অনেকের ভিসা হচ্ছে। যদিও আমি এরকম অনেক মেসেজ পাচ্ছি যে ভাই আমার ভিসা রিফিউজাল এসে গেছে, এরকমও কিন্তু আমি অনেক মেসেজ পাচ্ছি যে রিসেন্টলি আমার ভিসা হয়ে গেছে। সো এরকম ভাবার কারণেই যে লেভেল 3 হওয়ার কারণে আপনার ভিসা রিফিউজাল আসবেই, বাট সতর্কতাটা এখন আরও বেশি জোরদার করা উচিত। তো আমি কিছু টপিক আসলে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি ফাইল প্রসেস করেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো এখন আসলে অফার লেটার খুব সহজে দিচ্ছে না। এরকম আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে লেভেল 3 হওয়ার কারণে ইউনিভার্সিটিগুলো এখন অনেক ডিলে করছে, অফার লেটার দিতে অনেক দেরি করছে এবং তারাও অনেক বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর হচ্ছে আপনাকে অফার লেটার যদি দেওয়া লাগে তাহলে তারা দিচ্ছে। এর অর্থ হচ্ছে কেন এরকম দেরি করছে, কারণ ইউনিভার্সিটিগুলো আসলে চায় না যে তাদের ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্টকে এনরোল করানোর পরে তার ভিসাটা রিফিউজাল আসুক। যদি তাদের ইউনিভার্সিটি থেকে একজন এনরোল স্টুডেন্টের ভিসা রিফিউজাল আসে তাহলে এর যে প্রভাব সেটা কিন্তু ইউনিভার্সিটির উপরেও পড়ে। অর্থাৎ ইউনিভার্সিটি যদি লেভেল 1 থাকে, আপনাকে এনরোল করানোর পরে আপনার যদি ভিসা রিফিউজাল আসে তাহলে কিন্তু তারা এরকম যদি অনেক ঘটনা ঘটে আপনার মতো তাহলে কিন্তু একটা সময় তারা লেভেল 1 থেকে লেভেল 2 বা লেভেল 3তেও পদান্বিত হতে পারে। সো এর জন্য তারা আসলে অনেক বাছাই করে স্টুডেন্টদেরকে অফার লেটার দিচ্ছে এবং অনেক দেরিও করছে। সো আপনার ব্যাকগ্রাউন্ড যদি ডিফারেন্ট থাকে, অর্থাৎ আপনি বাংলাদেশে একটা সাবজেক্ট থেকে পাশ করেছেন ব্যাচেলর্সে, এখন আপনি অস্ট্রেলিয়াতে ডিফারেন্ট একটা সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো এখন আর সহজে অফার লেটার দিতে চাচ্ছে না। পাশাপাশি আপনার সেই রিলেটেড কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথেও মিলে না, আপনার সেক্ষেত্রে কোনো জব এক্সপিরিয়েন্সও নেই। সো এরকম সিনারিওতে আসলে ইউনিভার্সিটিগুলো এখন আর অফার লেটার দিতে চাচ্ছে না এবং খুব দেরি করছে। শুধু অফার লেটার না, আপনারা যদি জিএস ক্লিয়ারেন্সের কথা বলেন বা পেমেন্ট করার পরে সিওই, সেগুলোতেও আসলে অনেক দেরি হচ্ছে। এটা রিজন একটাই যে তারা আসলে চায় না যেন ভিসা রিফিউজাল আসুক, সে কারণেই তারা আসলে অনেক দেরি করে অনেক বাছাই করে স্টুডেন্টকে আসলে তাদের ইউনিভার্সিটিতে এনরোল করার সুযোগ দিচ্ছে। এর পরবর্তীতে যে জিনিসটা আপনাদের আসলে মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলেও আপনারা আসলে এই মুহূর্তে সেফ না। আপনাদের আরও কিছু জিনিস মাথায় রেখে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো প্রথম জিনিসটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে রিলেভেন্ট হতে হবে, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই সাবজেক্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আপনার বাংলাদেশে পড়াশোনা করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম।
দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। সো এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, নট অনলি গেটিং দ্য অফার লেটার বাট অলসো গেটিং দ্য ভিসা। মানে ইউনিভার্সিটি থেকে অফার লেটারের জন্য এখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং পরবর্তীতে ভিসা পাওয়ার জন্য এটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা এখন আপনাদের কীভাবে প্রসেস করতে হবে। সো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রসেস করার জন্য আপনাদের এখন মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার 1 বছরের টিউশন ফি, আপনি যদি একটা ইউনিভার্সিটিতে আসেন তাহলে সচরাচর আপনার একটা সেমিস্টার টিউশন ফি হয়ে থাকে 15,000 বা 16,000 অস্ট্রেলিয়ান ডলার। তো সেক্ষেত্রে 1 বছরের টিউশন ফি হয়ে দাঁড়াবে আপনার অ্যারাউন্ড 30,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো। তো সেই 30,000 অস্ট্রেলিয়ান ডলার যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড 25 লাখ বাংলাদেশি টাকা, এবং আপনার যে 1 বছরের লিভিং এক্সপেন্স সেটা হচ্ছে 29,000 অস্ট্রেলিয়ান ডলার। তো সেটাও কনভার্ট করলে বাংলাদেশে অ্যারাউন্ড 25 লাখ টাকার মতো আসে। তো 25 লাখ এবং 25 লাখ অ্যারাউন্ড 50 লাখ টাকা আপনাকে ব্যাংকে রাখতে হবে। এর পাশাপাশি আপনার যে ট্রাভেল কস্ট, আপনি যে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসবেন সেটা, আপনার যে হেলথ ইন্স্যুরেন্স সেটা, তো সব মিলে আপনাকে 50 থেকে 60 লাখ টাকা ব্যাংকে রাখতে হবে 6 মাস ব্যাপী। সো প্রবলেম যেটা হয়, অনেকেরই এই 6 মাস ব্যাপী সময় যাবৎ ব্যাংকে আসলে টাকা থাকে না। তো অনেক স্টুডেন্টই এই মুহূর্তে যে কাজটা করছে আমরা দেখতে পাচ্ছি যে তারা হুট করে অনেক বড় একটা অ্যামাউন্ট অফ টাকা ব্যাংকে নিয়ে আসছে। তো এটা একটা রেড ফ্ল্যাগ যে অনেক অল্প সময়ে অনেক হিউজ অ্যামাউন্ট অফ টাকা যখন ব্যাংকে তারা নিয়ে আসছে, তখন ভিসা অফিসারের কিন্তু এই জিনিসটা একটা রেড ফ্ল্যাগ আকারে দেখছে যে এই ভদ্রলোকের ব্যাংকে সবসময় টাকা ছিল না, হঠাৎ করে এই টাকাটা আসছে। এর অর্থ হচ্ছে অবশ্যই সে এই টাকাটা কারোর কাছ থেকে হয়তো ধার নিয়ে আসছে। সো এটাই প্রুফ করে যে তার অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার মতো আসলে সামর্থ্য নেই, সে আসলে টিউশন ফিটা দিতে পারবে না। সো তখন তার ভিসাটা রিফিউজাল আসতে পারে। সো আপনাদের এখন অবশ্যই এই টাকাটা এভাবেই রাখতে হবে যেন 6 মাস যাবৎ একটা ব্যাংকে আপনার সেই টাকাটা রেখে দিয়েছেন, এবং যেই ব্যাংক অ্যাকাউন্টে আসলে অ্যাক্টিভ, যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এর অর্থ হচ্ছে যেখানে নিয়মিত ট্রানজ্যাকশন হচ্ছে। সো আপনি কয়েকটা ওয়েতে রাখতে পারেন। আপনি আসলে লিকুইড মানিও রাখতে পারেন, আপনি আসলে এফডিআর করে ফিক্সড ডিপোজিট করেও রাখতে পারেন, অথবা সেভিংসও রাখতে পারেন। সো আপনি যদি লিকুইড মানি রাখেন তাহলে আপনার সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ সেখানে প্রতিনিয়তই ট্রানজ্যাকশন হচ্ছে এরকম থাকতে হবে। আর যদি ফিক্সড ডিপোজিট থাকে তাহলে সেটা তো ফিক্সড, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো এরকম একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফান্ডটা দেখাতে হবে। সো এখন ফান্ডের কারণেই আসলে অনেকেরই ভিসা রিফিউজাল আসছে। সো এই জিনিসটা আপনাদের অবশ্যই আসলে মাথায় রেখে প্রসেস করতে হবে। সো নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয়টা এই মুহূর্তে সেটা হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। এটা আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে ক্রিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সো স্টেটমেন্ট অফ পারপাসটা এখন খুবই ইম্পর্ট্যান্ট। স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি সেটা আসলে কী মিন করে, সেটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে কেন আসতে যাচ্ছেন, আপনার পারপাসটা কী, সেটা আপনি সেখানে লিখবেন। এখন সেই যে আপনার আসার উদ্দেশ্য সেটা যদি কোনো সেন্স মেক না করে ভিসা অফিসারের কাছে, তাহলে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে। এখন কিভাবে এই আপনার আসার উদ্দেশ্যটা আপনি সেন্স মেক করতে পারেন, এটার হচ্ছে একটাই ওয়ে। আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছেন, এবং আপনি পড়াশোনা করার পরে বাংলাদেশে ব্যাক করবেন, এবং আপনার যে পড়াশোনা করার উদ্দেশ্য সেটা হচ্ছে যৌক্তিক। কীভাবে, ধরেন আপনি বাংলাদেশে একটা কোম্পানিতে এখন জব করছেন, ভালো একটা পজিশনে জব করছেন, এখন আপনি অস্ট্রেলিয়াতে একটা ডিগ্রি নিতে চান। সো কেন নিতে চান? আপনি অস্ট্রেলিয়াতে ডিগ্রি এই কারণেই নিতে চান যে আপনি বাংলাদেশে যখন ব্যাক করবেন তখন আপনার সেই কোম্পানিতে আপনি একটা ভালো প্রমোশন পাবেন অস্ট্রেলিয়ান একটা ডিগ্রি থাকার কারণে। সো এই রিজনে যদি আপনি আসলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চান তাহলে এটা একটা প্রপার রিজন, এবং আপনার ভিসাটা কিন্তু হওয়ার একটা চান্স থাকবে। পক্ষান্তরে ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করলেন বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে, এবং আপনি অস্ট্রেলিয়াতে এমবিএ করতে যাচ্ছেন, এবং আপনার স্টেটমেন্ট অফ পারপাসে আপনি এটা কোনোভাবেই আসলে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছেন না যে কেন আপনি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও, ভালো একটা কেরিয়ার থাকার পরেও অস্ট্রেলিয়াতে এখন এমবিএ করতে যাচ্ছেন, যেটা আপনার প্রিভিয়াস স্টাডিজের সাথে কোনোভাবেই রিলেটেড না। সো এটা যদি আপনি তাদের কাছ থেকে তাদের কাছে এসওপির মাধ্যমে সুন্দর করে আপনি বোঝাতে না পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা এখন রিফিউজাল আসতে পারে। এর অর্থ
তারা এটাই ধরে নেবে এই স্টুডেন্টটা একটা জেনুইন স্টুডেন্ট না, সে অস্ট্রেলিয়াতে শুধুমাত্র আসার জন্য আসতে চাচ্ছে, পার্মানেন্টলি থাকার জন্য আসতে যাচ্ছে, তার পড়াশোনা করার কোনো উদ্দেশ্য নেই। সো এক্ষেত্রে আপনার ভিসাটা রিফিউজাল হয়ে যাবে। সো আপনাকে স্টেটমেন্ট অফ পারপাসটা খুব সুন্দর করে লিখতে হবে। সো ম্যাক্সিমাম স্টুডেন্টই যারা এখন আসলে রিফিউজালের শিকার হচ্ছে, তারা স্টেটমেন্ট অফ পারপাসে আসলে গুরুত্ব দিত না, এবং তারা দেখা যেত যে বিভিন্ন এজেন্সির থ্রুতে যখন অ্যাপ্লাই করতো, ওই এজেন্সি থেকে তাদেরকে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসটা লিখে দিত। সেক্ষেত্রে যদি পরবর্তীতে ভিসা ইন্টারভিউ তারা ফেস করে থাকে, তখন তারা সেই স্টেটমেন্ট অফ পারপাস রিলেটেড কোনো কিছু আনসার দিতে পারতো না। অর্থাৎ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে আপনি কেন অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, তখন তারা এমন একটা উত্তর দিত যেই উত্তরটা তাদের ওই এসওপির সাথে কোনোভাবেই রিলেটেড না, অর্থাৎ ভিন্ন একটা কিছু বলতো। বিকজ তারা নিজেরাও জানে না যে তাদের এসওপিতে আসলে এজেন্সি থেকে কী লিখে দেওয়া হয়েছে। সো এই রিজনেই কিন্তু অনেকের ভিসা আসলে রিফিউজাল আসছে। সো আমি যদি এখন বলি যে মেইন দুইটা রিজন আসলে কোন কোন রিজনে ভিসা রিফিউজাল আসছে, আসলে মেইন তিনটা রিজন যেগুলো আসলে আমি বলবো এই মুহূর্তে বেশি ভিসা রিফিউজাল আসছে। যদিও বাংলাদেশ লেভেল 3 কড়াকড়ি তো অবশ্যই বেশি থাকবেই, বাট তারপরে এই তিনটা রিজন আসলে ভিসা রিফিউজালের ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে বেশি ভূমিকা রাখছে। একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড এডুকেশন, এর সাথে আপনার এখন নতুন করে যে আপনি যেই সাবজেক্টে পড়তে আসছেন সেটা কোনোভাবেই কানেক্টেড না, তাহলে আপনার ভিসা রিফিউজাল এখন হাই চান্স। এমনকি আপনি যেই সাবজেক্টে পড়তে আসছেন সেই সাবজেক্ট রিলেটেড আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সও নেই, মানে ব্যাকগ্রাউন্ড স্টাডিও নেই এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সও নেই, সেক্ষেত্রে আপনার ভিসা এখন রিফিউজাল আসার সম্ভাবনা অনেক বেশি। আর আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, 2 নম্বরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। আপনি যে টাকাটা দেখাচ্ছেন সেটা 6 মাস ব্যাপী আপনার অ্যাকাউন্টে নেই, অর্থাৎ আপনি হুট করে একটা বড় অ্যামাউন্টের টাকা ব্যাংকে এনে রেখে দিয়েছেন। এরকম যদি ঘটনা ঘটে তাহলে আপনার ভিসা এই মুহূর্তে পাওয়া অনেকটাই রিস্কি হয়ে যাবে, এবং অনেকেরই হচ্ছে। আর ফাইনালি যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার আসার উদ্দেশ্য বা স্টেটমেন্ট অফ পারপাস। সেটা যদি প্রপার সেন্স মেক না করে এই মুহূর্তে, তাহলে আমার মনে হয় ভিসা পাওয়ার চান্সটা এখন অনেক অংশেই কম, এবং অনেকেই এই জিনিসগুলো এখন ফেস করছে। অনেকেরই ভিসা রিফিউজাল আসছে, যার মেইন কারণগুলোই হচ্ছে আসলে এগুলো। সো তারপর আবার একটা কথা বলবো যে, যেহেতু আগেই বললাম আমি কোনো মাইগ্রেশন এজেন্ট না, অর্থাৎ এই সব কিছু হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। সবার কাছ থেকে যেই স্টোরিগুলো শুনছি ভিসা রিফিউজালের, সেগুলোর প্রেক্ষিতে আমি ভিডিওটা মেক করলাম। তারপরেও আপনারা মাইগ্রেশন এজেন্টদের সাথে কনসাল্ট করতে পারেন এবং সব কিছু বিবেচনা করে সঠিকভাবে সঠিক প্রসেসে ভিসা অ্যাপ্লিকেশন করেন। ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে, আল্লাহ ভরসা। বাট এই ঘটনাগুলো এখন ঘটছে, তাই ভাবলাম যে এই ভিডিওটা মেক করি এবং আপনাদের সাথে এই স্টোরিগুলো শেয়ার করি। সো আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ গ্যাস। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গ্যাস নেক্সট টাইম।